শ্রী হুমায়ুন সাহেবকে তার মূল্যবান বক্তব্য বলার জন্য আমি অনুরোধ রাখছি। আজকের এই সভা দেবকুণ্ড গ্রামে এই সভার সঞ্চালক প্রিয় ভাই, বাদিক থেকে আমাদের ইসমাইল ভাই আছে, কাজলি আছে, পেয়ারুল ভাই আছে, আমার খুব অত্যন্ত কাছের মোলায়ম ভাই আছে, রানা এছাড়াও এই গ্রামের বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ ডায়াসে রয়েছে। ডায়াসের সামনে অগণিত মা ও বোনেরা, দিদিরা রয়েছে, খালারা রয়েছে, বুবুরা রয়েছে। এছাড়াও এই এতটা অঞ্চলের অনেক মানুষ আমাদের সামনে আপনারা উপস্থিত হয়েছে। একটা সন্ধিক্ষণে এসে আপনাদের কাছে কিছু কথা বলবার জন্য উপস্থিত হয়েছি। আমাদের প্রিয় সঞ্চালক বলছিল যে আজকে আমাকে নিয়ে শুধু ভারতবর্ষ না, বিদেশেও আলোচনা হচ্ছে। বিদেশের অনেক বিশিষ্ট ব্যক্তিরাও আমার এই সিদ্ধান্তটাকে নিয়ে অনেক আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, বিরোধিতা, সপক্ষে কথা বলা আজকে প্রতিনিয়তই চলছে। আমি আগে বাবরি মসজিদের সংক্ষিপ্ত ইতিহাসটা আগামী দিনে নিজে একটা বই লিখেছি। সেই বই অলরেডি প্রকাশিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে আমি 22 তারিখে আমার নতুন দল ঘোষণার পরে অন্তত 1000 কপি বই জনসাধারণের সামনে দিয়ে দেব। আপনারা পড়লে কয়েক পাতার একটা সংক্ষিপ্ত ইতিহাস আমি নিজে লিখেছি, সেটা প্রকাশনাও হয়ে গিয়েছে। আমার কাছে 2-4টে কপি আছে, 2-1জনকে দিয়েছি, কলকাতায় 2-4 জন নিয়েছে। বাকি আমি 22 তারিখের পরে বাবরি মসজিদের ইতিহাস আপনারা জানতে পারবেন। মুঘল সম্রাটের অনেকজন সম্রাট ছিল, বাদশা ছিল, তার মধ্যে বাবর একজন ছিল। সেই বাবরের 4 জন সন্তান ছিল, তার মধ্যে ছোট সন্তানের নাম ছিল হুমায়ুন। আমি সেই কারণে কিন্তু এই বাবরি মসজিদ নিয়ে আমার আবেগ বলুন বা দায়িত্ববোধ বলুন, এটা করিনি। আমি বাবরি মসজিদটা পুনরায় মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে স্থাপন করার এই কারণেই মনে মনে চিন্তা করেছিলাম যে বাবর কি অত্যাচারিত সম্রাট ছিল। 2% ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের কাছে সে নাকি অত্যাচারী ছিল, বলৎকার ছিল, তার অনেক কুশাসন ছিল। আমি তা নিয়ে কোনো কথা বলতে চাই না। মুঘল সাম্রাজ্যের অনেকগুলি বাদশা ছিল, আপনারা ইতিহাস পড়লে তা জানতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাবর যখন ইব্রাহিম লোধিকে ভারতবর্ষের সম্রাট ছিলেন, 1526 সালের কথা, সেই সময় বাবর কিন্তু একজন সত্যি বিদেশি ছিল, ভারতবর্ষের লোক ছিল না। তিনি ভারতবর্ষকে আক্রমণ করলেন এবং ভারতবর্ষকে ইব্রাহিম লোধিকে পরাজিত করে ভারত সম্রাট হলেন। তারপরে তার প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে তিনি একটা বাবরি মসজিদ স্থাপন করেছিলেন। এই বাবরি কথাটা উর্দুতে আমাদের ব্যাখ্যা করলেন। অত্যন্ত পিয়ারের একটা নাম,
অত্যন্ত ইসলাম ধর্মাবলম্বী যারা উর্দু ভাষী তারা খুব ভালো করে জানে বাবরির অর্থ কি। আমরা বাঙালি মুসলমানরা বা ভারতবর্ষের মুসলমানরা সেইভাবে কিন্তু অতটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিনি, দেখার দরকারও নেই। কিন্তু বাবরিটা একটা মসজিদ ছিল, এটা সমগ্র ভারতবর্ষের ইসলাম ধর্মাবলম্বী মানুষ জানত। সেটা কবে স্থাপিত হলো? আগেই বললাম, তার প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে বাবর সম্রাট বাবরি মসজিদ বানানোর সিদ্ধান্ত নিলেন। সেখানে কোনো রামের জন্ম হয়নি, রামের কোনো মন্দিরও ছিল না। অযোধ্যায়, উত্তরপ্রদেশের অযোধ্যায় যখন বাবরি মসজিদ একটা হিন্দুদের জন্মস্থানে, রামের জন্মস্থানে মসজিদ প্রতিষ্ঠা করলো, তার কিন্তু কোনো কাগজে কলমে কোনো জায়গায় কোনো অস্তিত্ব নেই। বাবরি মসজিদটা ভেঙে ফেলা হলো কবে? প্রথম সূত্রপাত হলো 1984 সালের 31 অক্টোবর ইন্দিরা গান্ধী যখন মৃত্যু হলো, তারপর তার সুযোগ্য পুত্র রাজীব গান্ধীকে, এই বাংলার কোলাঘাটে ছিল, মেদিনীপুরের কোলাঘাটে রাজীব গান্ধী ছিল। যেদিন ওর মায়ের মৃত্যু হয় 1984 সালের 31 অক্টোবর ঠিক বেলা 9:14 যখন সতপাল সিং আর বিয়ান সিং, তারা পাঞ্জাবি ছিল, তারা ভারতবর্ষের একটা উচ্চ পদস্থ রেজিমেন্টের সদস্য ছিল। অনেক আগেই কিন্তু ইন্দিরা গান্ধীকে সতর্ক করেছিল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, বলেছিল আপনার সিকিউরিটি বলয় থেকে পাঞ্জাবি সম্প্রদায়ের, শিখ সম্প্রদায়ের রেজিমেন্টকে সরিয়ে দিন। কেন বলেছিল? তার কিছুদিন আগে পাঞ্জাবিরা খালিস্তান দাবি করেছিল। সেই খালিস্তান দাবি ইন্দিরা গান্ধী মানতে চাননি। উগ্রপন্থীরা খালিস্তানের অমৃতসরের স্বর্ণ মন্দির দখল করে নিল। পবিত্র স্বর্ণ মন্দিরে উগ্রপন্থীরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে তারা দখল করে নিল। ইন্দিরা গান্ধী এতটাই দক্ষ সুশাসক ছিল, সেই সময় বলল, আমি কোনো মতেই, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমি কোনো মতেই একটা রাজ্যকে এইভাবে বিচ্ছিন্নতাবাদকে মদত করতে পারি না। অর্থাৎ খালিস্তান আমি মেনে নেব না। যারা টেরিরিয়াম, যারা উগ্রপন্থী, তাদেরকে বলছি 24 ঘন্টার মধ্যে তোমাদেরকে স্বর্ণ মন্দির থেকে সরে যেতে হবে। 24 ঘন্টা 1 মিনিট হলে আমি স্বর্ণ মন্দির কি করে উদ্ধার করতে হয় আমি ইন্দিরা গান্ধী করি। তিনি করেছিলেন। 24 ঘন্টা তিনি সময় নেননি, প্রায় 19 ঘন্টার মাথায় অপারেশন শুরু করলেন। ভারতবর্ষের সেনা নামিয়ে দিলেন এবং স্বর্ণ মন্দিরকে রক্তে লাল করে দিয়েছিলেন। কতজন উগ্রপন্থী সেই স্বর্ণ মন্দিরে গুলি চালিয়েছিল ভারতবর্ষের সেনা, সেদিন কিন্তু স্বর্ণপন্থীরা আজও অক্ষত আছে এবং খালিস্তানি মানেনি। তাই ইন্দিরা গান্ধী তার জীবন দিয়েও কিন্তু ভারতের বিচ্ছিন্নতাবাদকে রক্ষা করেছিল, ভারতকে রক্ষা করেছিল, বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেননি। তারপরে তিনার মৃত্যুতে রাজীব গান্ধী 1980 সালে ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসলো। রাজীব গান্ধী তার বর্তমানে প্রধানমন্ত্রী হলো। আরো 14 মাস থাকতে পারত, কিন্তু রাজীব গান্ধী বলল যে আমি আর একটা নির্বাচন করব লোকসভা। তাই অকাল একটা নির্বাচন হলো 1984 সালের ডিসেম্বর মাসে। সেখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, প্রখ্যাত আইনজীবী, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যাদবপুরে প্রার্থী হয়ে মমতা ব্যানার্জি প্রথম, একটি 35 বছরের মহিলা, সে একজন
54 বছরের সোমনাথ চট্টোপাধ্যায়কে লোকসভায় হারিয়ে দিল। বাংলায় যে 42টা সংসদের সিট, তার মধ্যে সেই সময় দেখা গেল ভারতবর্ষের 543-এর মধ্যে 423টা সিট নিয়ে জীবিত ইন্দিরা গান্ধীর থেকে মৃত ইন্দিরা গান্ধী ভারতবর্ষের মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা পেল এবং 423 সিট নিয়ে রাজীব গান্ধী 1984 সালের ডিসেম্বরে আবার নতুন করে প্রধানমন্ত্রীর শপথ নিলেন। 84 ডিসেম্বরে শপথ নেওয়ার পরই 86-তে রাজীব গান্ধীর কাছে কিছু উগ্র হিন্দুত্ববাদ এলকা আদবানি থেকে শুরু করে মুরলীমোহন যোশীরা অ্যাপয়েন্টমেন্ট নিলেন রাজীব গান্ধীর কাছে। তারা বললেন যে এই যে বাবরি মসজিদ, এটাকে বন্ধ রাখতে হবে, নামাজ পড়া থেকে বিরত রাখতে হবে। রাজীব গান্ধী বলল কেন? তো এ নিয়ে তো এই আছে, ওই আছে, তাই আছে, আমাদের আপত্তি আছে। রাজীব গান্ধী বেশ কিছুদিন কর্ণপাত না করার পরেও কোনো একটা কারণে রাজীব গান্ধী বলল ঠিক আছে, আপাতত বাবরি মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিল। 1987 সালের জানুয়ারি মাসের কোনো একটা ডেট থেকে বাবরি মসজিদে নামাজ পড়া বন্ধ হল। 87 থেকে 92, 6 ডিসেম্বর 1992, ততদিনে 21শে মে 1991 পেদমপুরমে একজন আত্মঘাতী মহিলা, সে আবার শ্রীলঙ্কার তামিল জঙ্গি, শ্রীলঙ্কার বিরুদ্ধে রাজীব গান্ধী ততক্ষণে অপারেশন চালিয়েছে, ভারতবর্ষের সেনাকে ব্যবহার করেছে, তাই তাকেও মরতে হলো 21শে মে 1991। একজন মহিলা তার আত্মঘাতী বোমা নিয়ে রাজীব গান্ধী যখন এইভাবে মিটিংয়ের ডায়াসে উঠতে যাচ্ছে, তার আগেই তার গলায় মালা পরাতে গিয়ে রিমোটের মাধ্যমে সেই মহিলা নিজেও মারা গেল এবং রাজীব গান্ধীর দেহ, তার যে সেই দেহ এবং তার যে পায়ের জুতো প্রায় 35 ফুট উপরে উঠে গিয়েছিল, বোমের এত ক্ষমতা ছিল। 21শে মে 1991 সালে রাজীব গান্ধীর মৃত্যু হওয়ার পর 91 সালে পিভি নরসিংহ রাও, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, জ্যোতিবাবু চিফ মিনিস্টার, তাদের এবং কেরলে মিলে 64 জন সদস্য, তাদের সাপোর্ট নিয়ে পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী হলেন। সেই সময় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু পিভি নরসিংহ রাওয়ের কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্রীড়া প্রতিমন্ত্রী ছিল। এই ক্রীড়া প্রতিমন্ত্রী থাকাকালীন এবং পিভি নরসিংহ রাও দিনের আলোতে 2% ভারতবর্ষের উগ্র হিন্দুত্ববাদ মুরলীমোহন যোশী এবং এলকা আদবানির নেতৃত্বে দিনের আলোতে যেভাবে বাবরি মসজিদটাকে ভেঙে গুড়িয়ে দিল সারা দিন ধরে, 5 ঘন্টা ভাঙার পর কিছু অ্যাকশন নিয়েছিল, কিন্তু তখন উগ্রপন্থীরা যেসব কারসেবকদের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, সেই সময় যদি মিলিটারিরা গুলি চালাতো তাহলে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হতো, সেনারা পিছু হতো। তারা সাকসেস হলো, বাবরি মসজিদকে ধূলিসাৎ করে দেওয়া হলো, এমন উল্লাস প্রকাশ করা হলো, গোটা বিশ্ব দেখল ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের একটা 400 বছরেরও বেশি সময় ধরে যে শোক বা যে ঐতিহ্যবাহী বাবরি মসজিদ, সেটাকে 2% উগ্র হিন্দুত্ববাদের কিভাবে ভেঙে গুড়িয়ে দিল। তারপরে আইনের জটিলতা, আইন চলল, ওখানকার নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, পরিশেষে সুপ্রিম কোর্টে একটা ডিভিশন বেঞ্চ তৈরি করা হলো। সুপ্রিম কোর্টের অনারেবল প্রধান বিচারপতি সহ আরো 6 জন বিচারপতি, মোট 7 জনের বিচারপতিরা 4 বছর ধরে মামলা চালানোর পর 2019 সালে যখন করোনায় আক্রান্ত গোটা ভারতবর্ষ, নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট একটা রায় দিল। রায়ে কি বলল? যে বাবরি মসজিদের যে জায়গা ছিল
যে ল্যান্ড, সেই ল্যান্ডটা রামলীলাকে দিয়ে দেওয়া হলো। কিসের জন্য দিতে হলো? বাপ দাদার উত্তরসূরি হিসাবে আমরা ল্যান্ড পাই। আমার দাদুর নামে আমার বাবা পাই, আমার বাবার নামে আমি পাবো, আমার ছেলে পাবো, এটাই নিয়ম। কোনো কিছু ডকুমেন্ট নাই। রাম সেখানে জন্ম হয়নি, তার জন্ম হয়েছে, তার প্রমাণও হিন্দু সমাজ দিতে পারল না। কিন্তু সুপ্রিম কোর্ট বললো ইমোশনালি, মানুষের আবেগকে সম্মান জানিয়ে এই বাবরি ট্রাস্টের জমিটা রামলীলাকে দিয়ে দেওয়া হলো। রামলীলা নিল, কোটি কোটি হাজার হাজার কোটি খরচ করে টাকা তুলল। 2024 সালের 22শে জানুয়ারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা ওপেনও করল। আমরা তো কেউ বিরোধিতা করিনি, ভারতবর্ষের মুসলিম তো কেউ বিরোধিতা করেনি। আমরা যারা এমএলএ থাকি, রাজনীতি করি, কেউ এমপি আছে, কেউ কিন্তু বিরোধিতা করেনি রাম মন্দিরে। এমনকি আমাদের মিমের নেতা ব্যারিস্টার আসাদুল্লাহ ওয়াসিও কিন্তু সেই রাম মন্দিরের বিরোধিতা করেনি। কিন্তু আজকে আমরা সুপ্রিম কোর্ট যখন তাদের রামলীলাকে দিয়েছিল মন্দির বানানোর জন্য, দ্বিতীয় প্যারাগ্রাফে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে, যেটা যেমন রামলীলাকে মন্দির বানানোর জন্য দেওয়া হলো, একই সঙ্গে উত্তরপ্রদেশের রাজ্য সরকারকে 5 একর জায়গা দিতে বলল বাবরি মসজিদ ট্রাস্টিকে, মানে বাবরি মসজিদ বানানোর জন্য। জায়গাটা ইউপির যোগী আদিত্যনাথের সরকার কোথায় দিল? ঠিক যেখানে ছিল সেখান থেকে 14 কিলোমিটার দূরে একটা নদীর ধারে 15 বিঘি জায়গা ট্রাস্টিকে দেওয়া হলো। যে জায়গা দিয়েছে তার 2 কিলোমিটারের মধ্যে কোনো মুসলমান আবাদি নয়। যারা আছে 5 থেকে 7 কিলোমিটার, 10 কিলোমিটারের মধ্যে 15%, 5% একটু অর্থশালী, 10% ডেলি লেবার করে খায়, হকারি করে খায়, নির্মাণ শ্রমিক, বিভিন্ন কর্ম করে তাদের সংসার চলে। বলুন আপনারা, আমি যখন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবো, আমি এই বেলডাঙ্গার সরুলিয়া মাদ্রাসায় ডিক্লেয়ার করেছিলাম প্রথম। তারপরের দিন কলকাতায় গিয়ে বলেছিলাম, এতদিন ধরে 12/12/2024 এতদিন ধরে বাবরি মসজিদ করব বলে আসছি। আমাদের রাজ্য সরকার আমাকে একদিনও ডেকে বলল না যে বাবরি মসজিদ করা যাবে না, বাবরি মসজিদ করলে আমাদের আপত্তি আছে, বলল না। 11 মাস ধরে আমি এটা প্রিপারেশন নিয়ে যখন আমি করতে যাচ্ছি, 6 তারিখ ডিসেম্বরে আমি ভিত্তি স্থাপন করবো, তার ঠিক 10 দিন আগে আমাকে ডেকে পাঠাচ্ছে। যাদের ফোন করলে 5 মিনিট সময় দেয় না, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেসেজ করলে তার রিপ্লাই কখনো দেয়, কখনো 3 দিন পরে দেয় না। সে আমাকে রাত্রি 12টায় ফোন করে ডেকে পাঠালো। আমি গেলাম যথারীতি, 12টা 10-এ পৌঁছালাম। 2 ঘন্টা ধরে আমাকে একই কথা, হাতি দিব, ঘোড়া দিব, এই করব তাই করব, আপনাকে বাবরি মসজিদ থেকে সরাতে। বাবরি মসজিদ আপনি করবেন, বাবরি মসজিদ করলে 87টা সিটে আমরা ভালো রেজাল্ট করবো, যেটা মুসলিম মেজরিটি সিট। মুর্শিদাবাদে 22, মালদায় 12, উত্তর দিনাজপুরে 9, এই 43, আরো বিক্ষিপ্তভাবে 60-70টা সিটে আমরা তৃণমূলের প্রতীকে একা আপনার এই ইস্যুতে গড়গড়ি জিতবে, কিন্তু আমরা সরকার করে যাবে ওখানেও। তো বলছে বাঁকুড়া, পুরুলিয়া, আর যত 2 মেদিনীপুর, 2 বর্ধমান, যত সব জেলা আছে, হিন্দু মেজরিটি বিধানসভা সিট আছে, তারা আর আমাদেরকে ভোট দেবে না, সব পদ্ম ফুলে ভোট দেবে, তাহলে আমাদের সরকারটা করে যাবে। আলাম আপনারা পুরী থেকে, উড়িষ্যার পুরী থেকে সরকারি টাকায়, মুসলমানদেরও টাকা ছিল সেখানে,
সেই সরকারি কোষাগার থেকে 400 কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির করলেন। 2018 সালে 10,000 টাকা দিয়ে দুর্গা পুজোর অনুদান দিতে শুরু করলেন। এবছর দিলেন 1,10,000 করে। আর ইমামদের ভাতা 2,500 টাকা থেকে বলে বলে 500 টাকা বাড়ালেন। তাহলে 3,000 টাকা, 3 বারো 36, আর 1,500 টাকা আজান দেওয়ার মত চলবে। তাহলে দুটো মিলে বছরে 54,000। আর 10,000 দিয়ে শুরু করে চচ্চর করে বাড়তে বাড়তে পুজো করার জন্য, মদ খাওয়ার জন্য 1,10,000 করে টাকা দিচ্ছেন। আপনার থেকে ভোট দেবে না কেন? তবে তুমি যাই বলো, এখন এই ইস্যুতে তুমি যে জায়গায় এনে দিয়েছ আমাদের সরকারটাই পড়ে যাবে। তার জন্য কি আমি দায়ী? আপনি মন্দির করে বেড়াচ্ছেন। শিলিগুড়িতে 75 বিঘি জায়গা আবার মন্দির করার জন্য দিলেন। রাজারহাট নিউ টাউনে 15 একর জায়গা 45 বিঘি, যার বাজার মূল্য 1100 কোটি টাকা, সেটাও ট্রাস্টিকে দান করে দিলেন। আর আমাকে তার দায়ভার বহন করতে হবে কেন? আমি তো কোনো মতেই শুনবো না। একদিকে আমাকে ওখানে বসিয়ে কথা বলছে, অন্যদিকে এসপিকে দিয়ে, এখানকার এসডিপিওকে দিয়ে, যার যার সাথে আমি লাইন কেনার চেষ্টা করছি তাদেরকে রাতের অন্ধকারে ডেকে ঘন্টার পর ঘন্টা তাদের মেন্টালি প্রেশার দিচ্ছে। আপনার জমি আপনি হিন্দুকে বিক্রি করবেন না, মুসলিমকে করবেন, ব্যবসায়ীকে করবেন না, অব্যবসায়ীকে করবেন, সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার ল্যান্ড ওনারের, অর্থাৎ জমির মালিকের। সেখানে পুলিশ হস্তক্ষেপ করতে পারে না। সেই পুলিশ এখানে বলছে হুমায়ুন কবির যাতে বাবরি মসজিদ না করতে পারে। যখন তাদের কথা শুনলাম না, ডিনাই করলাম, তখন পুলিশকে দিয়ে আমার জায়গা আটকানো হচ্ছে যাতে আমি শিলান্যাস না করতে পারি। আল্লাহ রাজি ছিল তাই করেছি। আর গোটা পৃথিবীকে দেখাবো করে যে মসজিদ হবে, বাবরি মসজিদ হবে, বাবরি মসজিদ। আমি এই এলাকার মুসলমান ভাইদের কাছে একটা কথা বলতে এসছি যে বাবরি মসজিদের কনস্ট্রাকশন অর্থাৎ বিল্ডিং, ইমারত আনুষ্ঠানিকভাবে শুরু হবে ফেব্রুয়ারি মাসের 10 তারিখের আগে। কারণ আমরা যেদিন শিলান্যাস করেছি, এই টুপি মাথায় দিয়া নবী সাহেবের সুন্নত রাখা একজন ব্যক্তি আমাদের রাজ্যের মন্ত্রী আছে, তার নাম সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার একজন জেলার জমিয়তুল উলামার নেতা আছে, তার নাম বদরুল আলম, কাশীপুরে বাড়ি, সরুলার মেন মৌলানা ছিল, এখন আর নেই। তাদের একজন জেলার সেক্রেটারি আমার ভরতপুরে থাকে, তার নাম ইউসুফ। আমি যখন আরবকে কন্ট্যাক্ট করলাম, আরবের যারা মৌলানা আনতে চাইলাম, তারা বললো এত শর্ট টাইমে আমাদের প্রোটোকলে বাধা আছে, কোনো মতেই আমি ইন্ডিয়ায় যেতে পারবো না বা আপনার ওখানে যেতে পারবো। আমি আশা ছেড়েই দিয়েছিলাম। এই টুপি মাথায় দিয়ে নবী সাহেবের সুন্নত রেখে আমার কাছে এসে বলল যে গুজরাটে আছে মাদ্রাসায় সৌদি আরবের লোক, আমি আপনাকে এনে দিব। গুজরাট থেকে প্লেনের ভাড়া, কলকাতায় হোটেলে রাখা, আর গাড়িতে করে আমার টাকা আমি অ্যাডভান্স দিয়ে দিলাম। তারপরে দেখা যাচ্ছে কিরকম নেমু খালাম দেখেন, এরা কিরকম মুনাফেক দেখেন। সে নিজে এটা করলো, আর যারা আরবের লোক সাজলো, নিজে ড্রেস পড়লো, তারাই বা কিরকম নেমু খারাপ। যে তোমার বাড়ি মেদিনীপুরে, তোমার বাড়ি মুর্শিদাবাদের থানার আন্ডারে, তুমি সেখানে আরবিয়ান সাজছ, সেখানে ডাসে চাচ্ছ। আমি যদি জানতে পারতাম প্রথমে, তাহলে তো তাকে ধারে কাছে ভিড়তে দিতাম না। তাই আমার যে এখানে কিছু মানুষ আছে যারা বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে, মুসলমানদের মধ্যে কোনো 20% মুসলমান এই মুনাফিকরা বাবরি মসজিদ না হোক সেটা চাইছে। তাদের দলকে আমি পরিষ্কার বলছি, যতই চেষ্টা করো পিছনে লাগা। বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে, বিল্ডিং এর কাজ ফেব্রুয়ারি মাস 2026-এ বলতে চাই
আমরা রাজনীতি করার লোক, আজও আমি বিধায়ক আছি। সবাই জানেন আমি মুসলমান সম্প্রদায়ের কাছে গোটা রাজ্যে 2011-তে জনগণনা হয়েছিল, তখনকার হিসাবে 29% মুসলমান ছিল। 2011, 14 বছর আগে, প্রায় 15 বছর আগে 29% মুসলমান ছিল। আজকের দিনে আমার একটা সার্ভে করা হয়েছে, গোটা বাংলায় 11.5 কোটি মানুষ, তার মধ্যে 4,26,00,000 মুসলমানের বাস। মুসলিম সম্প্রদায়ের ভোটার ছিল 2,82,533 জন, তার মধ্যে 40 লক্ষ বিহারি মুসলিম আর 2,42,559 জন হচ্ছে বাঙালি মুসলিম। আজকে আছে 2,500 সেই শিক্ষা, কিন্তু আইন কথাটা রেখে দিয়েছে, তার জন্য মাত্র 6,000 করে বেতন পায়। কুকুরকে মিড ডে মিল খাওয়াতে বলছে। আমি বলেছিলাম মুখ্যমন্ত্রীকে অন্তত মাদ্রাসাগুলোকে মিড ডে মিলটা চালু করে দেন, অনেকে তিন গরিব বাচ্চারা মাদ্রাসায় পড়ে। আমার কথার কোনো গুরুত্ব দেয়নি, অথচ পরে জিও বের করে দিল যে কত কুকুরকে মিড ডে মিল খাওয়াতে হবে। কুকুর মুসলমানদের এতটাই তিনি ভালোবাসেন, মাদ্রাসাগুলোকে তিনি মিড ডে মিলের অন্তর্ভুক্তি করলেন না। আন কথাটা উল্টো করে দিলেই, সরিয়ে দিলেই, এডেড মাদ্রাসা বলে দিলেই কিন্তু মাইনাও বেড়ে যাবে শিক্ষকদের 25,000, আর মিড ডে মিলও পেয়ে যাবে যত হাজার ছাত্রছাত্রী এই মাদ্রাসায় পড়ে, তার কোনো বালাই নাই। অথচ তিনি বলছেন রেড রোডের ঈদের ময়দানে মহিলাদের জয় নিষেধ আছে। হাদিস ভালো করে পড়বেন, পুরো মহিলাদের ঈদের ময়দানে বাচ্চারা যায় সেটা আলাদা কথা, কোনো বড় মহিলা, বয়স্ক মহিলা বা প্রাপ্তবয়স্ক মহিলা তাদের জয় নিষেধ আছে। উনি চলে যান, কিছু তৃণমূলের নেতার কথায় চলে গিয়ে তিনি হিজাব করে বড় বড় কথা বলে আমি মুসলমানদের কত ভালোবাসি। এই ভালোবাসাতে মুসলমান সমাজের কি লাভ হয়েছে? কটা কর্মসংস্থান হয়েছে, কটা ইন্ডাস্ট্রি হয়েছে। এই মুর্শিদাবাদ জেলায় রেজিনগরে একটা শিল্প তালুক আছে, 183 একর জমি। কবে এটাকে রিকুইজিশন করা হয়েছিল? বুদ্ধদেব বাবু তখন 235টা নিয়ে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী, 6 থেকে 11। 16 আগস্ট 2007 বুদ্ধবাবু এসেছিল, আর ওদের আরেকজন কুটির শিল্প দপ্তরের মন্ত্রী ওই দক্ষিণ দিনাজপুর থেকে নির্বাচিত নারায়ণ বিশ্বাস, তিনি এসে আর এখানকার নেতা কমরেড বদরউদ্দিন, যার এক সময় বোল্ডার চুরি করার জন্য বোল্ডারউদ্দিন নাম হয়েছিল মুর্শিদাবাদ জেলা পরিষদে, সেই বদরউদ্দিনরা বুদ্ধবাবুকে এনে 16 আগস্ট 2007 বললে যেখানে শিল্প হবে 10,000 লোকের কর্মসংস্থান হবে। তারপরে তো চিৎপটাল 2011-তে 13ই মে আপনাদের এখানকার এমএলএর কোনো নামগন্ধ ছিল না? রেজিনগরের এমএলএর কোনো নামগন্ধ ছিল? 2011-তে আপনাদের গ্রামে আমার বন্ধু শফিউজ্জামান এমএলএ এখানকার, আমি রেজিনগরের এমএলএ, এই দুজন এমএলএর কোনো টিকিট ছিল না মুর্শিদাবাদের মানুষের কাছে। যাই হোক, 2011-তে যখন ক্ষমতায় আসলো মমতা ব্যানার্জি, এই মুর্শিদাবাদের তৃণমূলের একজন মাত্র বিধায়ক জিতেছিল, তাও 48,000 ভোট পেয়ে সাগর টিকিটে। 3টে মুসলমান প্রার্থী, ওই আসামের একজন বিখ্যাত ব্যবসাদার মুসলিম, নাম ভুলে গেলাম, ওই ভদ্রলোকের প্রার্থী একজন, সে 32,000। কংগ্রেসের প্রার্থী আমিনুল ইসলাম প্রাইমারি স্কুলের মাস্টার, সে 41,000। আর একজন সিপিএম এর মুসলিম প্রার্থী, সে 39,000। মধ্যখানে সুব্রত শাহ একটা হিন্দু প্রার্থী, হিন্দু ভোটটা সুব্রত শাহকে দিয়ে দিল, তাই 48,000 ভোটে সুব্রত শাহ তৃণমূলের একটা এমএলএ 2011-তে। এই জেলায় 22টার মধ্যে 14টা আমরা, এই শফি ভাই, আমি সহ 14টা কংগ্রেসের এমএলএ,
7টা লেফট ফ্রন্টের এমএলএ। লেফট ফ্রন্ট হেরে গেল 34 বছর পর, কিন্তু এই জেলাতে 7টা বিধায়ক পেয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুর্শিদাবাদে কোনো অস্তিত্ব ছিল না। আমার সঙ্গে অজিত চৌধুরীর একটা ব্যক্তিগত ঝামেলা হলো, সেই ঝামেলাতে আমি দল ছেড়ে দিলাম। 16 নভেম্বর 2012 সমস্ত কংগ্রেসের পদ থেকে পদত্যাগ করে 20 নভেম্বর 2012 আমি মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার বিধায়ক পদ থেকে, আপনারা যারা রেজিনগর বিধানসভার ভোটার তারা আমাকে 5 বছরের জন্য নির্বাচিত করেছিল। আমি মাত্র 18 মাসের মাথায় দায়িত্ব জ্ঞান নিয়ে নীতির প্রশ্নে আমি কংগ্রেস ছাড়লাম, বিধায়ক পদটাও ছেড়ে আমি তৃণমূলে যোগদান করেছিলাম। মমতা ব্যানার্জি আমাকে একটা মন্ত্রী করে দিয়েছিল 21 নভেম্বর 2012। মুর্শিদাবাদের মানুষ এতই বোকা, রেজিনগরের মানুষ এতই বোকা, একটা মন্ত্রীকে জিতানো বাদতে একটা প্লেন এমএলএকে জিতালো রবিউল আলম চৌধুরী। কিন্তু সেই সময় আমার বিরুদ্ধে শক্তিপুর এলাকায় 5টা অঞ্চলে আমরা যেখানে বসবাস করি 50-50, হিন্দু 50%, মুসলিম 50%। প্রত্যেকটা হিন্দুদের গ্রামে অভিনন্দন চৌধুরী রবিউল আলম চৌধুরীর নাম দেয়ালে লেখেন, রবি দিয়ে চৌধুরী, তার মানে অজিত চৌধুরীর খালাতো ভাই, তাকে ভোট দেয়। মুসলমান না মানলে হুমায়ুন কবিরের কাছে পারা যাবে না। তাই পুরো হিন্দুদেরকে রাত্রে, অজিত চৌধুরী সেই সময় রেলমন্ত্রী ছিল, রেলের প্রতিমন্ত্রী। ইলেকশন কমিশনের নিয়ম হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত প্রচার করবে। আর অজিত চৌধুরী আমাকে হারানোর জন্য 10টার পরে সিকিউরিটি রেখে দিয়ে তার কিছু দাবেদার লোককে নিয়ে বহরমপুর থেকে বেড়াতো। ওই সাটুই থেকে শুরু করে তিলিপাড়া, কামনগর, দুপুকুর, গৌরীপুর, বাঁচড়া, বিভিন্ন হিন্দু গ্রামগুলা যারা আমাকে ভোট দিত, 11তেও ভোট দিয়েছিল, তাদের কাছে গিয়ে বললো খবরদার হুমায়ুন কবিরকে ভোট দিও না, ভোট দিলে তোমাদেরকে গঙ্গায় মোড়া পাড়াতে দেবে না। আর ওই যে দপ্তরের মন্ত্রী আছে, ওই দপ্তরে দার্জিলিং একটা কসাইখানা খুলে দিয়েছে, তোমাদের বাড়ির কাছে কাছে গরু জবাই করার কসাইখানা খুলে দেবে। এই কথাটা কিন্তু সেদিন আমাকে হাঁটতে হয়েছিল 2013 সালের 23 ফেব্রুয়ারি। তাহলে তারা হিন্দুদের কাছে গিয়ে যখন বলবে, তখন কমনিয়ালরা, শুভেন্দু যখন বলবে আমি হিন্দুদের নেতা, হিন্দুদের এমএলএ, আমি হিন্দু ছাড়া মুসলমানদের কিছু করবো না, সেটা কমনিয়াল না, সেটা সাংবিধানিক বৈধ। আর হুমায়ুন কবির যখন মুসলমানের হয়ে কথা বলবে, তখন মমতা ব্যানার্জি তাকে শোকজ করছে। যখন বিধানসভায় মুসলিম এমএলএদের চ্যাংড়া করে রাস্তায় ফেলবো বলল, এখন এই মমতা ব্যানার্জির এই বাহাদুর এমএলএ মন্ত্রী ববি হাকিম কোথায় ছিল? তাদের কোনো স্টেটমেন্ট আপনারা দেখেছেন? কোন প্রতিবাদ দেখেছেন যে গোটা জাতিকে কেন আক্রমণ করছে শুভেন্দু অধিকারী? করতে তো পারে না। একজন জনপ্রতিনিধি ভারতবর্ষের সংবিধানে যখন ভোটে দাঁড়ায় পার্টির থাকে, জিতে যায় তখন সমস্ত মানুষের জনপ্রতিনিধি হয়। তখন কিন্তু একজনও প্রতিবাদ করেনি। আমি প্রতিবাদ করেছিলাম যে তুমি যদি একটা এমএলএর গায়ে হাত দিতে পারো, চ্যাংদোলা করতে পারো, তোমাকেও মৃত্যু সময়। তার জন্য আমাকে শপথ খেতে হবে। 1 পাতার শপথে 3 পাতার উত্তর দিয়েছি। আজও সেই উত্তরের প্রতি উত্তর আমি পাইনি। আমাকে পরে একদিন ডেকে পাঠালো, থেকে সুগন্ধের চট্টোপাধ্যায়, ফিয়াদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, 4 জনই হচ্ছে শৃঙ্খলা কমিটির বাহাদুর নেতা নেত্রী। আমাকে ডেকে বললো, আপনি পার্টির এমএলএ, আপনি যেসব কথাবার্তা বলছেন, এই কথাগুলো সব কমনিয়াল হয়ে যাচ্ছে, এটা আমাদের ক্ষতি হচ্ছে, এগুলো করা যাবে না। আমি বললাম আপনার পার্টি যা খুশি করতে পারেন, আমি আগে মুসলমান, তারপরে তৃণমূল। আমি মুসলমানকে কেউ আঘাত করবেন, আমি আপনাদের জন্য এমএলএ রাখার জন্য ডাক গুড় করবো, এ করার লোক হুমায়ুন কবির না। আমি এমএলএ হয়ে জন্মাই নেই, এমএলএ হয়ে মরতে হবে, এটাও কারো কাছে দস্তখত লিখে দিই। তাই আমি সেদিনকে জোর গলায় বলেছিলাম যে আমি আগে আমার কম, তারপরে অন্য কিছু।
পরিণতিতে কি হলো আপনারা দেখেছেন। 4ঠা ডিসেম্বর, আজকে 16ই ডিসেম্বর, 4ঠা ডিসেম্বর মুখ্যমন্ত্রী সন্ধ্যাবেলায় এই জেলার কিছু এমএলএ, লালগুলার এমএলএ মোহাম্মদ আলী, মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান, জেলার সাংগঠনিক সভাপতি আমাদের অপূর্ব সরকার, আরো আপনাদের এখানকার দু একজন এমএলএকে নিয়ে বললো হুমায়ুন কবিরকে যদি বার করে দিই করতে হবে। বললো না না, কিছু করতে হবে না, আপনি বার করতেন, আজকেই বার করবেন, কোনো অসুবিধা। ওখানে নেত্রী সার্কিট হাউসে বসে আক্রমণকে ডেকে বলেছিল তুমি কলকাতা চলে যাও, মিটিংয়ে থাকতে হবে না, গিয়ে ববিকে দেখা করো। আর নিয়ামত হাজিকে রাত্রে সার্কিট হাউসে ডেকে বললো নিয়ামত ভাই তোমাকে মিটিংয়ে থাকতে হবে না, তুমি কলকাতা চলে যাও, কাজ আছে। আর এদিকে আমাকে রাত্রি 10টার সময় অপূর্ব সরকার মেসেজ পাঠাচ্ছে যে কালকে সকাল সকাল চলে এসো, তোমার 25টা বাস তোমার মন মতো দেওয়ার জন্য, কোথায় রাখবে বলো নিয়ে নিও। আমি বললাম ঠিক আছে রেখে দিও, আমি যাবো নিয়ে। 25টা পার্ট আমি ওই স্টেডিয়ামের গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের ওখানে আমার ভাই ছিল, সে হাই স্কুলের টিচার, তৃণমূলই করে, সে আমাকে দিল যে ছোটপা এটা আছে। আমি সঙ্গে সঙ্গে আমার সালার ভরতপুরের লোকদের দিয়ে দিই। আমি ভেতরে ঢুকে গেলাম, দেখছি আমার 17 নম্বরে নাম আছে। যারা পিএমও সিএমওর যারা আধিকারিক তারা 17 নম্বরে ক্যারা দিয়ে আমাকে ঢুকিয়ে দিই। ওখানে গিয়ে আমি দাঁড়াচ্ছি, কতটা প্ল্যান দেখে। অপূর্ব সরকার আমাকে একটা জলের বোতল দিচ্ছে, আমি আর কি করবো, নিলাম এক ঢোক পানি খেয়ে আবার ওকে রিটার্ন দিলাম। সেটা দেখবেন অনলাইনে দেখাও গিয়েছে, অনেকটা দেখেছি। তো তারপরেই সাংবাদিকরা ব্যারিকেড ভেঙে আমার কাছে চলে আসছে। কি ব্যাপার, সিকিউরিটি অফিসাররা আটকাচ্ছে, তারা এসে বলছে আপনাকে এই মুহূর্তে তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো। কে করলো? তা বলছে ববি হাকিম। তাকে বসি এই মুর্শিদাবাদের দুজন মুসলিম, একজন আকরুজ্জামান রঘুনাথগঞ্জের বিধায়ক আর একজন নিয়ামত হাজি হরিয়ারপাড়ার বিধায়ক। তাহলে মুসলিমকে দিয়ে মুসলিমকে টাইট করছে। আপনি বিভিন্ন থানায় লক্ষ্য করুন, মারামারি করছে কে মুসলিম, মারছে কে মুসলিম, মরছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, আর ডিম খাচ্ছে কে মমতা ব্যানার্জির দারুণা। এটা ঘটনা কিনা, এটা ঘটনা কিনা সেটা আপনারা বিচার করবেন। আমি হুমায়ুন কবির বলছি বলেই আপনাকে মানতে হবে এমন কোনো কথা না। কিন্তু একটু রাত্রেবেলায় শুয়ে শুয়ে চিন্তা করবেন, ফজরের নামাজ পড়ার পর একবার ভাববেন কোথাও ঘোরানোর আগে, এই মমতা ব্যানার্জির পলিসিটা কি। ডাইরেক্ট বিজেপির তো বিরোধিতা করেই 19টা রাজ্য চালাচ্ছে, গোটা দেশ চালাচ্ছে। 3-3বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হয়েছে, তার আগে 3-3বার গুজরাটের মুখ্যমন্ত্রীও নরেন্দ্র মোদী ছিল। যে গুজরাটে 18% মুসলমান, সেখানে সরকারি বেসরকারি মিলে 8% চাকরি করে মুসলমানরা, আর এখানে 37% মুসলমান। 4,26,00,000 মুসলমান, 2,82,533 জন ভোটার। যে মুসলিম গ্রামে, দেবকুণ্ডু বলুন, যে কোনো মুসলিম গ্রামে 1000 ভোট থাকলে 80 থেকে 90%, 85%, 88% পোল হয়। একই জায়গায় একটা হিন্দু বুথে 1000 ভোট থাকলে 65 থেকে 70 বেশি পোল হয় না। তাহলে মুসলিমরা এই সরকারটাকে টিকিয়ে রেখেছে। তাদের কিভাবে পরিকল্পনা করে RSS এর কথা শুনে আজ ওরা বাস দিয়ে যাচ্ছে, ওবিসিতে সরিয়ে দিল। এই যে ওয়াকফ নিয়ে বললাম মানব না, আমি যতক্ষণ মুখ্যমন্ত্রী আছি কেন্দ্রের এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট মানব না। এখন আবার সুরসুরি মানছে, বললো এসআর করতে দেবো না। যে এসআর ডিক্লার হলো 12টা রাজ্যে সুরসুরি যারা বিএলএ, প্রাইমারি স্কুল, ICDS এর কর্মী, পঞ্চায়েত কর্মী, তারা ভাই এই রাজ্য সরকারই তো বেতন দেয়। তুমি মুখে বলছো মানবো না, আমার সবার আগে সেটা করছি। এই জেলাতে এসে ছুটিতে আমিও ডায়াসে ছিলাম, পরিষ্কার বললো আমি কাউকে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে দেবো না। আন্দোলন যদি কেউ আমার কথা শুনে না
করতে যাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমরা দিল্লিতে যে আন্দোলন করো, কে বলেছিল? আমি বলেছিলাম না মুখ্যমন্ত্রী বলেছিল? তাহলে এত মুসলিমদের উপরে মিথ্যাচার কার কথায় আপনি করছেন? তাই আমি বলছি ভাই, বাবরি মসজিদের কাজ ফেব্রুয়ারিতে শুরু হবে। বাবরি মসজিদ সম্পূর্ণ করতে 3 বছর মোটামুটি টাইম লাগবে। আমাদের সঞ্চালক বলছিল ডিজাইনারও একা না, 5 থেকে 7টা ইঞ্জিনিয়ার দিয়ে বাবরি মসজিদের ডিজাইন তৈরি করা হবে হচ্ছে। এই বাবরি মসজিদ যেটা ছিল লম্বা এবং দীর্ঘ এবং চওড়া, হাইট প্রস্থ যা ছিল তার থেকে মেন গম্বুজটা হবে 65 ফুটের হাইট বেশি হবে। আর সাইডে আর বাবরি মসজিদে নামাজ পড়তে পারতো মাত্র 6800 লোক, তার বেশি লোক ধরত না। আমাদের বাবরি মসজিদের লোক নামাজ পড়তে পারবে প্রায় 20 থেকে 22,000, এতটা দুর্গপ্রস্ত এরিয়া নিয়ে হবে। আমি বেঁচে থাকলেই বাবরি মসজিদ করবই আপনাদেরকে আধার করলাম, আপনারা শুধু পাশে থেকে। আর কেন বলছে এই বাবরি মসজিদ সম্পূর্ণ করার জন্য? মুসলমান মেজরিটি সিট আছে 90টা, 42 থেকে 82 পর্যন্ত মুসলমান অধ্যুষিত সিট আছে 90টা, আর 32 থেকে 82 পর্যন্ত মেজরিটি সিট আছে 104। 294 মধ্যে 100 বাদ গেলে কত থাকে? 194। তাহলে যদি আরো 4টে ধরে নেন তাহলে কত থাকে? 190। মেজরিটি কত? 294 এর 148টা পেলেই সে সরকার করার জন্য তাদের পরিষদীয় নেতারা রেজলিউশন করে গভর্নরের কাছে সরকারের ডিমান্ড করতে পারে। আমার একটাই কথা, বর্তমান যে বিজেপি দেশ চালাচ্ছে, 19টা রাজ্য চালাচ্ছে, উড়িষ্যা, আসামে যান, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, 40% মুসলমান আছে। বাংলার থেকে বেশি মুসলমান আসামে। সেখানে মসজিদের উপরে কি টর্চারিং হচ্ছে দেখুন না, মাদ্রাসার উপরে কি টর্চারিং হচ্ছে দেখুন না। এখানে আজকে এসছিল আসামের একজন ইমাম, 10 লক্ষ টাকা খরচ করে তার একটা মসজিদ করছিল, ছাদ লেভেল হয়েছিল, সেটা খুব ভেঙে গুড়িয়ে দিয়েছে। আজকে আমার কাছে এসে কান্নাকাটি করছিল। তার বললাম আপনি থামুন, আমাদের এটা শুরু করি, তারপরে আপনার বিষয়টা নিয়ে ভাববো, চিন্তা ভাবনা করব। তাহলে আমার কথা হচ্ছে বাবরি মসজিদের ইমারতের কাজ বা বিল্ডিং এর কাজ আমরা ফেব্রুয়ারিতে শুরু করছি ইনশাল্লাহ, কিন্তু সেইটাকে তো টাইম লাগবে 3 বছর। আমি তাই মুসলিম জনতাদের কাছে, শুধু দেবকুণ্ড নাই, বেলডাঙ্গা বিধানসভা না, রেজিনগর না, রাজ্যের 90টা বিধানসভায় মুসলমানদের কাছে একটাই কথা বলবো, এই বাবরি মসজিদ সম্পূর্ণ করার জন্য 100টা মুসলমান ভোট দিতে গেলে যেন 80টা মুসলমান বাবরি মসজিদ নির্মাণের সাহায্যে আমাদের পার্টিকে ভোট দিয়ে জিতাতে হবে। মেজরিটি আমরা বিজেপিকেও পেতে দিলে হবে না, আর 3 বারের হ্যাট্রিক করা মুখ্যমন্ত্রীর দলকেও মেজরিটি পেতে দিলে হবে না। আসল চাবিটা যেন মুসলমানদের হাতে থাকে। মুসলমান বিধায়ক যারা জিতে যাবে আমার দলে, অর্থাৎ আমরা এদের পুতুল নাচের মতো নাচাবো। ছোটবেলায় পাড়ায় পুতুল নাচ হতো, পর্দার বাইরে পুতুল চলে আসতো, পিছন থেকে একজন শিক্ষক টেনে পুতুল নাচ দেখাতো। তা বাংলার সরকারটা পুতুল নাচানোর মতো নাচাবো। বাবরি মসজিদও হবে, মেডিকেল কলেজও হবে, ইউনিভার্সিটিও হবে, ওই মুসাফিরখানাও হবে। আজকে আবার আমাকে আসাম থেকে একজন বলেছেন যে আপনি তো মুসাফিরখানা করবো বলেছেন, আপনার যেটা করবেন তার ওই বাবরি মসজিদের আশপাশে আমাকে 2 বিঘে একটা জায়গা কিনে দেন, ওটাও আমি একটা মুসলমানদের জন্য আলাদা করে মুসাফিরখানা করে দেবো, সম্পূর্ণ খরচ নিশ্চয় করবেন।
উনি বলছে আমার বাপ মায়ের নামে ওটা করে দেবো, 1 কোটি টাকা খরচ হোক, জায়গা কিনে একটা মুসাফিরখানা আমি করবো। আজকেও বলেছে, আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ করবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদের পাশে থাকবো। তা আমি তাই বাংলার মুসলমানের কাছে এই আওয়াজ তুলছি, তারাই মুখ্যমন্ত্রী হোক, আমাদের মুসলমানদের কারো মুখ্যমন্ত্রী হতে হবে না। 37% মুখ্যমন্ত্রীর দরকার নেই। আপনারা 62% আছেন বাংলায়, আপনারাই মুখ্যমন্ত্রী হোক, কিন্তু আসল চাবিকাঠিটা, রিমোটটা যেন মুসলমানদের হাতে থাকে। কোন প্রয়াস করার আগে 10 বার ভাবতে হয় যে আমার গতি উঠিয়ে দেবে, সমর্থন তুলে দেবে। এটা হচ্ছে আসল ব্যাপার। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2014 সালে 272 দরকার, নরেন্দ্র মোদীদের পদ্ম ফুলে কমল ফুলে প্রার্থী জিতেছিল 282, 2019-এ জিতেছিল 303। রাম মন্দির তৈরি করার পর 2024-এ সেটা নেমে আসলো 240-এ। তাই আজকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু 16, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের 12, আরেকটা রামবিলাস পাসওয়ান ছিল মারা গেছে, তার ছেলে চেরাগ পাসওয়ানের 5, তাহলে 12 আর 16 আর 5, এদের রিমোট কন্ট্রোলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চলতে হচ্ছে। এখানকার 100 দিনের টাকা দিচ্ছে না বাংলায়, আর চন্দ্রবাবু বলা মাত্র তার হাজার হাজার কোটি টাকা অন্ধ্রপ্রদেশ পেয়ে যাচ্ছে, আজকে বিহার পেয়ে যাচ্ছে। আর বাংলা শুধু ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলা, কখনো বলছে এসআর মানবো না, কখনো বলছে ওয়াকফ মানবো না, আবার সব মানছে। আবার যখন ক্রাইসিস টাইম আসছে তখন পিসি ভাইপুর বিবাদের কথা আনাচে কানাচে ছড়িয়ে দিচ্ছে, যে পিসিকে ভাইপো মানছে না, ভাইপোকে পিসি মানছে না। এই নেত্রী আমাকে একদিন বিধানসভায় আমি বলেছিলাম যে দিদি আমাদের জেলাটা আইপ্যাক ফাইপ্যাককে দিয়ে চালাই না, আমাদের মুর্শিদাবাদ জেলায় আমাদের যারা 20টা এমএলএ আছি তাদের দিয়ে, আর ব্লক নেতৃত্ব আছে, জেলা পরিষদ আছে, তারা আমরা চালাই। বললাম মান তুমি ঠিক বলেছো, আমি প্যাক ফ্যাক দিয়ে চালাবো না। যেই ভাইপো মুখ হইল, 1 মাস তার সাথে জেদ করলো, 1.5 মাসের মাথায় 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছে ওই আইপ্যাকরা যা বলবে তাই তোমাকে শুনতে হবে। টাকা বাই বাই, কোনো চিন্তা নেই, চালান আপনারা কত টাকা তুলতে। তাই এখানকার এমএলএকে ভাইকে বলছি সংযত আচরণ করো, বেশি বাড়াবাড়ি করবে না। পাবলিককে যদি একটা বলি না তাহলে তোমাদের গণধুলায় আর রেহাই থাকবে না। আমি চাই না কারোর সঙ্গে বাড়াবাড়ি করতে, কিন্তু আমাকে যদি 1 আঙুল কেউ দেখায়, আমি যতক্ষণ পৃথিবীতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে, 1 আঙুল দেখালে তাকে 2 আঙুল দেখাবো, আর 2 আঙুল দেখালে 4 আঙুল দেখাবো। একটা ঢিল ছুঁড়লে পাথর খেতে হবে, আর পাথর ছুঁড়লে তার জন্য বাংলার অন্য কিছু আছে সেটা খাওয়ার জন্য প্রস্তুত থাকবে। আমি আর বেশি কিছু না বলে আবার একটা মকরমপুরে জালসায় যেতে হবে। তাই আপনাদের সকলের কাছে আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে আপনাদের নিকট আত্মীয় বন্ধু, একজন জাতি ভাইয়ের লোক হিসাবে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকুন। সবাইকে আমার সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ভগবান